মোহাম্মদ ইউনূস সাহেব এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন, সেটা আপনারা জানেন না। সবকিছুই অভাব, যোগ্যতা দক্ষতা সবকিছুই অভাব, সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে। উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবেন না। আপনি জমিদস্যু, নো প্রবলেম, তার ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে। আপনি অসৎ ব্যবসায়ী, আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে। আপনি টাকা পাচার করছেন, নো প্রবলেম। পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে, ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক, যে তার ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা নাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মার্কিন শুল্ক চুক্তি, সেই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে সার্বিকভাবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এই বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। ডক্টর কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই যে বহুল আলোচিত বিতর্কিত যে শুল্ক চুক্তি মার্কিন সরকারের সঙ্গে আমাদের সম্পাদিত হলো, সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারের জন্য, বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয়। আপনার কি মনে হয় যে আসলে এখানে কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে? না, একেবারে না। আমাদের রেট ইন্ডিয়ার চেয়ে বেশি, এবং এটা কোনো যুক্তি নাই এত হাই রেট আমাদের উপরে দেওয়া। আমাদের কূটনীতিক ফেলিয়ারের জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে। এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই, এবং এই অনির্বাচিত একটা সরকার, এবং এই সরকারের প্রধান কেউ পছন্দ করে না, এই সরকারের লোকগুলিকেও পছন্দ করে না। আর দক্ষতা, কূটনীতিক দক্ষতা সবকিছুই অভাব, যোগ্যতা দক্ষতা সবকিছুই অভাব, সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে। আহ, তাহলে যে চুক্তি সম্পাদিত হলো, কূটনৈতিক অর্জন একেবারেই নেই, অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা কোন কোন গণমাধ্যম বলছে যে স্বস্তির জায়গায় ফিরেছে। যে একটা চ্যালেঞ্জ ছিল, বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছালাম। কিন্তু আপনাদের মতন মানুষরা বলছেন যে চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে এবং আপনি এটাকে একেবারেই তো কূটনৈতিক অর্জন বলতে রাজি নন। কিন্তু তাহলে না, সরকার তাহলে এটা আমাদের কূটনীতিক, শুনেন, কূটনীতিক ব্যর্থতা। এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি, কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন, তখন বুঝবেন তারা খুশি কি খুশি না। সো এটা, দ্যাটস দ্য প্রুফ। নট একটা আমলা কি বলেছে, বা এখানে এই সরকারের অনির্বাচিত লোক কি বলেছে, এইগুলো গুরুত্বপূর্ণ না। ব্যবসায়ীরা কি বলে, আর দে হ্যাপি উইথ দ্য সিচুয়েশন? দে আর নট। সো দ্যাটস দ্য ট্রুথ। তাহলে আমাদের যে অর্থনীতির মূল মেরুদণ্ড, আমাদের যা রপ্তানি খাত, পোশাক পণ্যের ক্ষেত্রে, সেটা কি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে আপনার মনে হয়, যদি এই পরিমাণ শুল্ক দিয়ে রপ্তানি করতে হয়? না, আমেরিকা ছাড়া অন্য মার্কেট আছে। আমেরিকা বোধহয় আমাদের 30% মার্কেট, আরো নতুন মার্কেট বাড়বে। সো এটাতে ওই ধরনের ক্রাইসিস হবে না। মানে আমাদের এই ব্যবসাটা, এই শিল্পটা টিকে থাকবে। কিন্তু ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতিপূরণ আমরা করতে সময় লাগবে, এবং একটা ব্যর্থ একটা কূটনীতিক কূটনীতিক ভাবে ব্যর্থ একটা সরকারকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এটাই দুঃখজনক। কূটনৈতিকভাবে ব্যর্থ সরকার, এই বিষয়ে আমি আরেকটু প্রশ্ন আছে, আমি করবো। তার আগে একটু জেনে নিতে চাই আহ, যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে বিষয়গুলো, আহ, তাহলে আমাদের যদি কোনো অর্জন নাই থেকে থাকে, তাহলে কি এমন গোপন জিনিস এর মধ্যে রয়ে গেল যে সেটি মেনে নিয়েও আমাদেরকে এমন একটি চুক্তিতে যেতে হলো? সেটি কি আপনার ধারণা, আমরা কি একটু জানতে পারি কিনা? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা অনির্বাচিত সরকার করার অধিকার নেই। তারা, মানে, এটা জনগণের সামনে এটা তুলে ধরা দরকার। যেখানে কোনো জনপ্রতিনিধি নেই, যেটা আপত্তি করার কেউ নেই, তাদের এই অধিকার নাই একটা সিক্রেট চুক্তি করা কোনো দেশের সাথে। সরি, এটা নেই। এবং এটা হিটলার আর স্টালিনের মধ্যে হতে পারে, হিটলার আর মুসলিনের মধ্যে হতে পারে, কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে এটা হতে পারে না। সো এই ধরনের সিক্রেট, গুপ্ত চুক্তি, এটার কোনো কোনো কারণ নেই। এবং জনগণের সামনে এগুলো তুলে ধরতে হবে, আমরা কিসের জন্য কি পেয়েছি,
কি দিয়ে কি পেয়েছি আমি জানতে চাই নাগরিক হিসাবে। এই অধিকার আমাদের নাই এই সরকারের সময়। ওকে, আপনি বলছিলেন যে কূটনৈতিক ভাবে সম্পূর্ণভাবে একটি ব্যর্থ সরকার। কূটনৈতিক ভাবে তো বটেই, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এ যাবৎ গত 12 মাসে বলতে গেলে 11বার বিদেশ সফর করেছেন, এবং প্রত্যেকটিতেই আমরা যেটা জেনেছি তার ব্যক্তিগত সফর। রাষ্ট্রীয় অর্জন আমাদের শূন্য একেবারে বলতে গেলে। সেক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক ব্যর্থতা সম্পন্ন একটি সরকার। কিন্তু রাজনৈতিক ভাবে বা অর্থনৈতিক ভাবে, সামাজিক দিকগত ভাবে কোন ধরনের সফলতা কি সরকারের রয়েছে নাকি আছে, আপনার কি মনে হয়? আপনি আবার একটু বলেন, মানে কূটনীতিক ভাবে তো আমি একটা দেশে বেড়াতে গেলে আমাদের কূটনীতিক কোনো বিরাট অর্জন হবে এটা তো বলা উচিত না। আর বড় কথাটা, সবচেয়ে বড় জিনিসটা হলো যেটা আমরা দেশে আইনের শাসন ফেরত আনতে হলে সেই মহিলাকে, খুনি মহিলাকে বাংলাদেশে এনে তার বিচার করা দরকার। এই সরকার এই ব্যাপারে টোটালি ব্যর্থ। তো এত ইউজলেস সরকার যে তাদের ক্ষমতায় থাকার অধিকার তারা হারিয়েছে, এই জিনিসটা আমরা চাই। আইনের শাসন ফেরত চাই। আইনের শাসন ফেরত আসতে হলে তাহলে ভারত থেকে ওই মহিলাকে এনে তার বিচার করা দরকার। বাংলাদেশে যারা তার সাথে ছিল তাদের একজনও বিচার হয়নি। তাদের তো এতদিনে ফাঁসি হওয়া উচিত ছিল। জার্মানিতে এই ধরনের লোক নিউরেমবার্গে 1 বছরের মধ্যে ফাঁসি হয়েছে। এদের কিছু হয় না কেন? এটাই সবাই জানতে চায় যে এই সরকার এত একটা অথর্ব একটা সরকার যে তারা কোনো কাজই তারা করতে পারে না। তাদের বিদেশে 11বার বেড়াতে গেছে, খুব সুন্দর কথা, আমিও বেড়াতে যেতে পারি, কিন্তু তাই বলে যে কূটনীতিক বিরাট একটা সফলতা এসে গেছে বিদেশে আমি দুবাইতে বেড়াতে গেলে, দিস ইজ নট কারেক্ট। আমাদের যে জিনিসগুলি দরকার সেগুলো কি এই সরকার আদায় করতে পেরেছে? আমি বলবো না। সবচেয়ে বড় জিনিসটা হলো শেখ হাসিনাকে এই দেশে ফিরে তার বিচার করা। জি, অবশ্যই সে দাবি অনেকেরই। শেখ হাসিনা সময় যেই বা অন্যায়গুলো বা অপকর্ম ঘটেছে তার তো বিচার আমরা সবাই চাই। কিন্তু শেখ হাসিনাকে বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেইগুলোকে কোনো কিছু অর্জিত হয়েছে গত 1 বছরে, নাকি আরো সব ব্লান্ডার হয়েছে? ওই আন্দোলন বিক্রি হয়ে গেছে। যারা ওই সেই আন্দোলন করেছে তারা এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। সো আমি বলবো সেই বিপ্লব, সেই আন্দোলন একেবারে বিক্রি হয়ে গেছে। যেই ছাত্ররা মরেছে তারা হলো বেসরকারি, সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং যারা ক্ষমতা নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির ছোট একটা গ্রুপ, তারা ক্ষমতা নিয়ে তারা টাকা বানাচ্ছে। এবং আসিফ নজরুল বলে একজন আছে, তার নেতৃত্বে তারা এখন দুর্নীতিগ্রস্ত। এটা সবাই জানে, এটা কোনো সিক্রেট না। আমি কোনো সিক্রেট জানাচ্ছি না। এবং এটার উপরে প্রিসাইড করছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনি ভালো মানুষ, কিন্তু উনি কোনো শক্ত অ্যাকশন নিতে পারেন না। তো এই দেশটা নিরামিষকে দিয়ে চালানো সম্ভব না। আপনি জমিদস্যুরও বন্ধু হবেন না, টাকা পাচারকারীরও বন্ধু হবেন, দুর্নীতিগ্রস্ত লোকদেরও বন্ধু হবেন, আপনি সবার বন্ধু। এই দেশে শাসন করার অধিকার সেই লোকটার থাকা উচিত না। আহ, ব্যর্থ সরকার টোটালি আপনার দৃষ্টিতে এই সরকার? সেই অ্যাবসলিউটলি সরকার। কমপ্লিটলি ব্যর্থ। আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই। আমি 16 বছরে শেখ হাসিনার আমলে আমি কখনো হতাশ হইনি। আমি সবসময় মনে করেছি এই দেশটা উঠে আসবে এবং একদিন এই দেশটা এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে। মালয়েশিয়ার মতো, থাইল্যান্ডের মতো এই দেশটা হবে কমপক্ষে। আমি এটা ভেবেছি। এখন এই আশাটা আমি ছেড়ে দিয়েছি এদেরকে দেখে। প্রফেসর ইউনূস তার দলকে দেখে আমি আমার সে আশা নাই। আমার এখন মনে হয় যে দেশে আমরা যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে তারা ছোটখাটো উন্নতি করতে পারে, কিন্তু বড় ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই, আমরা একটা ধনী এবং উন্নত বাংলাদেশ দেখতে চাই, সেটা আর হবে না। বৈষম্য বিরোধী অনেক কথাবার্তা বলে, তারা কোটিপতি হওয়ার জন্য তারা ক্ষমতায় গেছে। আমি তাদেরকে কোনো পাত্তাই দিই না, তাদের বড় বড় কথা
এগুলো তারা তাদের চাঁদাবাজি ভিডিওতে আমি টেলিভিশনে দেখেছি, আপনি জানেন তাদের চাঁদাবাজি সবাই জানে। তো চাঁদাবাজদের হাতে এই সরকার চলে গেছে এবং এটা রক্ষা করার মতো আর কোনো কোনো পথ নেই। আহ, আপনি শেখ হাসিনার বিচার চাইছিলেন, অবশ্যই যুক্তিসঙ্গত জায়গা থাকতেই পারে সেখানে। আবার শেখ হাসিনা সরকারের সময় আপনি তাও আশাবাদী ছিলেন যে দেশটা একটা জায়গায় যাবে। আহ, আর এই একদিন 1 বছর। শেখ হাসিনার পর নো, শেখ হাসিনার সময় না। আচ্ছা আশাবাদী ছিলাম যে আচ্ছা শেখ আচ্ছা আচ্ছা। হাসিনার পরে ভালো কিছু জি। একটা হবে, এই আচ্ছা আশায় আমি ছিলাম। এখন আর নাই, শেখ হাসিনার আন্ডারে ভালো কিছু হবে এটা আমি কখনো আচ্ছা। আশা করিনি। জি। শেখ হাসিনার পর ভালো কিছু হবে আমি সেটা ভেবেছিলাম, এখন আর ভাবি না। বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার টোটালি ব্যর্থ, কমপ্লিটলি ব্যর্থ ফেলিওর একটা গভর্নমেন্ট। এবং এই গভর্নমেন্টে যিনি স্টিয়ারিং এ বসে আছেন, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আহ, তার দায় কতখানি আপনি কি মনে করেন এখানে? আমি তো মনে হয় না যে উনি কোনো স্টিরিং এ আছেন, উনি ভালো মানুষ, উনি সবকিছুতে উনি সায় দিচ্ছেন। ওনার কোনো শক্ত হাত কোনো ব্যাপারে, কোনো অন্যায় হলে কোনো ভুল হলে উনি যে শক্ত হাতে ওটা ঠিক করবেন আমার মনে হয় না। উনি ভালো মানুষ, উনি অল পারপাস ভালো মানুষ। উনি মানে কোন দিকে ভালো, ধরে বাংলাদেশের, কিন্তু ভালো মানুষ একটা দেশ যখন চালাতে পারছে না, কোনো অন্যায় প্রতিবাদ করতে পারছে না, বা উনি অন্যায় উনি দুষ্কর্ম। ফেরেশতার মতো, উনি ফেরেশতার মতো একটা লোক। ওনার হুম। কোনো শক্ত কথা কাউকে বলার বা শক্ত কাজ করার ওনার ওনার ক্ষমতায় নাই, উনি কখনো করেননি জীবনে এবং এখনো শুরু করবেন না। ফেরেশতার মতো মানুষ যদি হয়ে থাকেন তাহলে নিজের স্বার্থগুলো কেন আগে গুছিয়ে নিলেন, উদ্ধার করে নিলেন? তিনি 646 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের ঋণ মওকুফ করলেন। তিনি নিজের স্বার্থ সিদ্ধির জায়গা থেকে ব্যাংক দিলেন, ব্যাংক বলছি, বিশ্ববিদ্যালয় নিলেন, মেডিকেল নিচ্ছেন, ম্যান পাওয়ারের বিজনেস, তার অনুগত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখানে দেওয়া হচ্ছে। এবং গ্রামীণ ব্যাংকের গভর্নমেন্টের শেয়ার হোল্ডার শেয়ারিংটা কমে গেল, 25% থেকে সম্ভবত 10% নেমে এসেছে। যদি এতই ফেরেশতা হয়ে থাকেন, আমরা মনে করতে চাই তিনি একজন ভালো মানুষ, তাহলে এগুলো কি ভালো মানুষের নমুনা? উনি অনেক চালাক ভালো মানুষ, ওকে। উনি আপনার কাছে কোনো ইমেজ আপনি সহজে ধরা পড়বেন না। বিদেশে এখনো তাকে মনে করে মাদার টেরেসা ইন ড্র্যাগ, ওকে। মাদার টেরেসার মতো একটা মানুষ, কিন্তু সে ছেলেদের কাপড় পরে তাকে মনে করে। কিন্তু উনি এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন, সেটা আপনারা জানেন না। প্রথমবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 1/11 এর সময় যে আপনি দেশে দায়িত্ব নেন, তখন উনি না করেছিলেন। এবং যেই নামটি বলেছিলেন একটা জঘন্য একটা লোককে উনি বললেন সরকার প্রধান করতে, সেটা হলো ফখরুদ্দিন আহমদ। এইরকম একটা বদমাইশ, একটা দায়িত্বহীন লোক বাংলাদেশে বোধহয় আর খুব কম জন্মেছে। এবং সে এখন আমেরিকায় থাকে, তার বাংলাদেশের প্রতি কোনো কোনো ইন্টারেস্ট নাই। তার একমাত্র ছেলে, দুই ছেলে ছিল, একটা সুইসাইড করছে, আরেকটা আমেরিকায় থাকে। তার কোনো ইন্টারেস্ট নাই বাংলাদেশের প্রতি। ওই লোকটাকে, তার তার মুখ থেকে বের হয়েছিল, আপনি খোঁজ করেন, এটা মোহাম্মদ ইউনুস সাহেব নিজে ফখরুদ্দিনের নাম বলেছিল, তাকে চিনে। আর এখন এতগুলি চাঁদ গাইয়া ক্ষমতায় গেছে, খুব ভালো কথা। আমার নানা বাড়ি চট্টগ্রাম, কিন্তু সব ভালো মানুষ চট্টগ্রামে আমি এটা স্বীকার করি না, আই এম সরি। আমার মনে হয় একটা ব্যালেন্স রাখা দরকার দেশে। আর এনজিও চালানো আর দেশ পরিচালনা করা ইজ নট দ্য সেম থিং। একই লেভেল দক্ষতা, মেধা, ট্রেনিং, যোগ্যতা এরা রাখে না। তো আমরা সাফার করব। তো এর ফলে যে একটা সুযোগ ছিল, এই যে রক্তের বিনিময়ে যে আমরা একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিল, এতগুলি বাচ্চাদের রক্তের বিনিময়ে, সেই সুযোগটা আমরা নিলাম না। দোষটা কিন্তু আল্লাহ তাআলার না বা এই ছাত্রদের না যারা মারা গেছে। দোষটা হলো এই সরকার, যাদেরকে, সরকারকে যারা বসিয়েছে এবং যারা এই সরকারে আছে। আপনি বলছেন যে ডক্টর ইউনূস সাহেব দেশকে দুইবার ধ্বংসের মুখোমুখি নিয়েছেন। একবার হচ্ছে ডক্টর ফখরুদ্দিন সাহেবকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাবের মধ্য দিয়ে, আর একবার এখনকার কথা বলছেন। হ্যাঁ, আচ্ছা। উনি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ না, একটা তো ভালো মানুষের সংজ্ঞাটা বুঝতে সুনির্দিষ্ট, পেরেছি। ভালো মানুষ মানে অন্য ধরনের ভালো মানুষ। আমি যেভাবে বলছি, উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবেন না। আপনি জমিদস্যু, নো প্রবলেম, তার
ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে। আপনি অসৎ ব্যবসায়ী, আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে। আপনি আহ, টাকা পাচার করছেন, নো প্রবলেম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হচ্ছে, 87 বার চার্জশিটটা ডিলে করা হয়েছে, উনি কিছু করবেন না। তারপরে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারেও উনি শক্ত হাতে কিছু করার মতো ওনার ক্ষমতা নাই, কারণ উনি ভালো মানুষ। জি, ধন্যবাদের সঙ্গে আমরা শিখলাম নিশ্চয়ই আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে নতুন একটা শব্দ আমরা অভিধানে পাবো, ভালো মানুষের সংজ্ঞার জায়গাটি। থ্যাংকস আপনাকে এই দিক থেকে অন্তত। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক যে ডামাডোলের মধ্যে আমরা রয়েছি, আপনি তো নিজেই একেবারেই হতাশার মধ্যে অবস্থান করছেন, খুব স্বাভাবিক, সারা দেশের যে অবস্থা, সারা দেশের মানুষই তেমন একটা হতাশার মধ্যে রয়েছেন। তারপরেও যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে বর্তমান যে রাজনৈতিক একটা ঘনঘটা, দুর্যোগে ঘনঘটা সারা দেশে আকাশে, এটি কোন পর্যায়ে যাবে আপনার ফোরকাস্টিং? আমি মনে করি শেষে যখন অল দ্য ডাস্ট সেটলস, বিএনপি জয়ী হবে, কারণ তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ কোন দলের কাছাকাছি নাই এই ধরনের শক্তি। আর এই এনসিপি কে, এটা আমি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি যেটাকে বলি, এদেরকে নিয়ে অনেক লাফালাফি হচ্ছে, কিন্তু এদের শুরুতেই অসততা। তারা যে একটা মিটিং করলো মানিক মিয়া অ্যাভিনিউতে, লোকে বলে 200 কোটি টাকা খরচ করছে, তাদের লোক বলে 50 কোটি। 50 কোটি বাবা পেলে কোথায়? তারপরে তারা গাড়ি কিনে, 2.5 কোটি টাকার গাড়ি কিনে টিউশনি করে। তারপরে আমার বেসিক প্রেমিসটাই আমার কাছে ফলস লাগে। যেই ছেলেটা জীবনে 2,000 টাকা অর্জন করেনি হালাল ভাবে, সে এখন রাজনীতি করে রাজার হালে। এটা হয় না। আমরা 40 বছর চাকরি, বিদেশে চাকরির পরে দেশে আসছি, কিছু সঞ্চয় আমাদের থাকতেও পারে 40 বছর পর, 40 বছর বিদেশে। কিন্তু এদের তো কোনো সঞ্চয় নাই, এরা তো স্ট্রেট, মানে তাদের পকেটে 2,000 কি 200 টাকা ছিল কিনা সন্দেহ বিপ্লবের সময়। এখন তারা 50-100 কোটি টাকার নিচে কোনো ডিলের কথাই বলেন না তারা। সো এই ধরনের রাজনীতিতে আমরা এখন, আমরা এইদিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে, এটা তো ভালো না। আর এই দলটি, এটা তো সরকারের পৃষ্ঠপোষকতায় বড় হচ্ছে। সরকার তো নিউট্রাল না। সরকারকে নিউট্রাল পজিশন নিতে হবে, যে আমি কোনো দলের পক্ষে না, আমি ওই দলের অমুক লোককে আমি সম্মান করি। যেমন আমি নিউট্রাল যদি হই, আমি প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানকে আমি খুব সম্মান করি, আমার খুব ফেভারিট লোক। কিন্তু তাই বলে আমি দলের প্রতি আমি কোনো ফেভারিটিজম দেখাবো নির্বাচনের সময়, অত খাতির নাই, কোনো ফেভারিটিজম নাই। কারণ জনগণের রায় জনগণকে দিতে দাও, তারা তাদের রায় দিবে। আর এই আওয়ামী লীগকে ব্যান করা, এটা একটা ডিসিশন কিভাবে নিয়েছে আমি জানি না। আমি এটা প্রথমে আমি মনে করলাম যে হয়তো ঠিক, আওয়ামী লীগ 2 বার গণতন্ত্র, মানে বহুমুখী গণতন্ত্র তারা ধ্বংস করেছে, বহুদলীয়। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা উচিত। তাদেরকে নির্বাচনের মাঠে প্রতিযোগিতায় ছাড়লে তাদেরকে জনগণ তাদেরকেই ভোটটা করবে, তারা তাদের ডিপোজিট হারাবে। তখন তাদের শিক্ষা হবে যে এই দেশ তাদেরকে ঘৃণা করে, তারা জানতে পারবে। এখন তো আমরা এটার কোনো প্রমাণ পাচ্ছে না। সাধারণ মানুষ তাদেরকে কত ঘৃণা করে তারা কিন্তু জানে না। শেখ হাসিনার বক্তৃতা থেকে আমি বুঝতে পারি যে সে বুঝে না যে তাকে, তার গোষ্ঠীকে, তার দলকে জনগণ কত ঘৃণা করে। সে বুঝে না, সে জেনুইনলি সে জানে না, সে মনে করে কোন একটা ষড়যন্ত্রে তাকে সরানো হয়েছে, জনগণের ঘৃণার জন্য তাকে সরানো হয়েছে, এটা উনি স্বীকারই করেন না। তো একটা নির্বাচন হলে, জি, জি বলুন। একটা নির্বাচন হলে তারা খুব ভালোভাবে হারলে, সুষ্ঠু একটা নির্বাচন হলে আমি মনে করি তারা হারবে, খুব জঘন্যভাবে হারবে। তাদের অনেক সিট চলে যাবে, তারা 15-20টা সিটে বেশি পাবে না। তখন সবাই বলতে পারবে যে হ্যাঁ, আওয়ামী লীগের এই স্ট্রেংথ আছে, এর চেয়ে বেশি নাই। এবং আস্তে আস্তে এটা কমে কমে জিরো হয়ে যাবে। মুসলিম লীগ যেমন, মুসলিম লীগ 48-এ যখন ছিল, 48-এ, 47-এ
আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনার বাপ দাদা একটা দলই চিনতো, সেটা ছিল মুসলিম লীগ। এখন আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, মুসলিম লীগের জেনারেল সেক্রেটারির নাম বলেন, আপনি তো বলতে পারবেন না। জানেন আপনি? আপনি বলতে পারবেন না। মুসলিম লীগের সভাপতির নাম কি আপনি জানেন না। বাংলাদেশ আওয়ামী লীগ 50 বছর পরে সেরকম হবে, লোকে জানবে না যে আচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগ বলে একটা পার্টি আছে, ওদের জেনারেল সেক্রেটারি কে। সে তাদেরকে হয়তো এই ইফতারের দাওয়াতটা পাবে ছোট দলদের সাথে, এতটুকু কি। এটাই হওয়া উচিত। ওদেরকে নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন করেন, এরকম করে ব্যান করে এটা কোনো লাভ নাই। তাদের রিয়েল স্ট্রেংথ আমরা বুঝতে পারলাম না, তাদের উইকনেসও তারাও বুঝতে পারলো না। কিন্তু আপনি যেই কারণে এই গভর্নমেন্টের প্রতি আশাবাদী ছিলেন শুরুর দিকে, বা এই সোকার বিপ্লব বা অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি মানুষ আশান্বিত ছিল, এটি বাস্তবতা। সেইখান থেকে যখন সবাই শকড হলো এবং স্বপ্নের ভঙ্গ হলো, এই জায়গা থেকে তো আবার গণমানুষের একটা অংশ আবার বলছে যে তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল। এই দিক থেকে কি আওয়ামী লীগকে ফেভার করছে না মানুষ? এটা খুব একটা জঘন্য কথা, আমার খুব মন খারাপ হয়ে যায় যখন একজন বলে যে হাসিনাই ভালো ছিল। কারণ তারে কত বড়ভাবে ফেল করেছে এটা তখন বোঝা যায়। আমি খুব আশান্বিত ছিলাম বিপ্লবের সময়, এই ছেলেদেরকে যারা জান দিয়েছে, বেসরকারি খাতের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তারা যে জান দিয়েছে, যে আন্দোলন করেছে, এবং তাদের মধ্যে যে মেধা, সবকিছু দেখে আমার মনে হয়েছে যে একদিন তারা দেশকে নেতৃত্ব দিবে। আমার মনে হয়েছে এই ছেলেরাই দিবে, এই ছেলেরা আমাদেরকে তুলে আনবে, একটা প্রথম সারির দেশে তুলে নেবে আমাদেরকে। কিন্তু তারপরে দেখলাম যে অন্য ছেলেরা মাঝখান থেকে তারা ক্ষমতায় চলে গেছে। আর তারা অর্ধশিক্ষিত একটা 25 বছরের ছেলে যখন সে ক্ষমতা পায়, তখন তো সে জাস্ট দুর্নীতি করে। এবং এটা সায় দিয়েছে, পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে, ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক, যে তার ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা নাই। আওয়ামী লীগ তাকে টিচার বানিয়েছে, তাকে প্রফেসর বানিয়েছে। তার আওয়ামী লীগের সময় প্রফেসর হয়েছে, তার একটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকতা করার যোগ্যতা কখনো ছিল না, এখনো নাই। তাকে মন্ত্রিসভায় রাখার তো কোনো যুক্তি থাকতে পারে না। আমরা প্রায় শেষ পর্যায়ে। আমার যে প্রশ্নটি এই মুহূর্তে, নির্বাচন কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আপনার মনে হয়? নির্বাচন হবে, কিন্তু এই সরকার তো চাচ্ছে যে এনসিপি কে প্রতিষ্ঠিত করে তারপর নির্বাচন দিতে, এবং বিএনপি ক্ষমতায় যাবে তারা সেটা চায় না। এবং তারা একটা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কথায় তারা প্রভাবিত, এবং তারা চায় কয়েক বছর পরে নির্বাচন হোক। দেখা যাক কি হয়। তারা বলছে ফেব্রুয়ারি এপ্রিল, দেখবো ফেব্রুয়ারি এপ্রিলে আমরা হয়তো আবার আলাপ করতে পারবো, তখন দেখবো নির্বাচন হচ্ছে কিনা। ওকে। তাহলে তাহলে একটা মানে যে সম্পর্ক প্রশ্নটা করতে চাই, তাহলে যখন ব্যাপক একটা গোষ্ঠীর মাঝে এই চিন্তা এস্টাবলিশড হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ একটি গোষ্ঠীকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাকে ক্ষমতা আনতে চান, তাদের নির্বাচন চেয়েও বা লাভ কি? ওরা কিছুটা রিক করবে, তারা ভাবছে তাদের শক্তি দিয়ে তারা এটাকে ঠেকাতে পারবে। দেখা যাক আচ্ছা, কার শক্তি বেশি। অনেক ধন্যবাদ। বোঝা যায়, কারণ নির্বাচনের দিনে আমার এলাকায় আমি দেখেছি 173টা সেন্টার, এগুলিকে দখল রাখা এবং অন্য মানুষের দখল ঠেকানো খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। এবং এটাতে সুষ্ঠু নির্বাচন কি করে এরা করবে আমি এখনো জানি না। তাদের সেই মানসিকতা, সেই দৃঢ়তা, সেই সাহস আছে কিনা আমার খুব সন্দেহ আছে। তো সামনে অনেক সমস্যা আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আশাবাদী থাকতে হয়। এদেশে থাকতে, বেঁচে থাকতে হলে তো আশাবাদী থাকতে হয় যে একদিন ভালো কিছু একটা হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর রেজাক রিজভী, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।